Hello, my dear students and viewers. I am Ali Mustafa Bappi, Assistant Teacher English, Bondor Girls School and College, Bondor, Narayanganj. Dear learners, how are you? I hope you all are hale and hearty by the grace of Allah. I am also well by His mercy. Today I welcome you to my second online class. My today's topic is conditional sentence. So dear learners, let's get started. Look at this conditional sentence. Actually conditional sentence হলো completing সেন্টেন্সের একটি অংশ। তো নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স নামক একটি টপিক রয়েছে। সেই টপিকে 5টি ইনকমপ্লিট সেন্টেন্স দেয়া থাকবে, যেই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে তোমাদের কমপ্লিট করতে হবে। সো সেই কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রুল হলো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মিন্স শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্সগুলো সাধারণত ইফ দিয়েই শুরু হয়। ইফ শব্দের অর্থ হলো যদি। কন্ডিশনাল সেন্টেন্স 4 রকমের হয়ে থাকে: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এবং জিরো কন্ডিশন। প্রথমটি হলো ফার্স্ট কন্ডিশন। অ্যাকচুয়ালি প্রথম 3টি কন্ডিশন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রত্যেকটিতেই রয়েছে সাবজেক্ট অবজেক্ট। শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট। শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট। শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট। এখানেও ঠিক তাই, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট। পরীক্ষাতে তোমাদের একটি অংশ দেয়া থাকবে, অপর অংশটি তোমাকে নিয়ম অনুযায়ী লিখে কমপ্লিট করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে যদি ভার্ব 1 থাকে, ভার্ব 1 দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে পরবর্তী অংশে ভার্ব 1 এর পূর্বে উইল, ক্যান বা মে ব্যবহার করতে হবে। অর্থাৎ ইফের প্রথম অংশে যদি ভার্ব 1 থাকে তাহলে পরবর্তী অংশে কি হবে? উইল অথবা ক্যান অথবা মে প্লাস ভার্ব 1। সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে ইফের সাথে যদি V2 দ্যাট মিন্স ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে পরবর্তী অংশে উড, কুড অথবা মাইট প্লাস ভার্ব 1 হবে। থার্ড কন্ডিশনে ইফের এক অংশে যদি হ্যাড প্লাস ভার্ব 3 থাকে তাহলে পরবর্তী অংশে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 হবে। আমি আবারও যদি তোমাদের সুবিধার্থে রিপিট করি তাহলে হয়, ইফের একটি অংশে যদি V1 আর ভার্ব 1 থাকে তাহলে আমরা ব্যবহার করব উইল অথবা ক্যান অথবা মে প্লাস ভার্ব 1। উইলটা আমরা ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হিসেবে ব্যবহার করতে পারি। ক্যান আর মে, ক্যান আমরা কখন ব্যবহার করি? ক্যান আমরা সামর্থ্য অর্থে ব্যবহার করি আর সম্ভাব্যতা অর্থে ব্যবহার করি মে। তো ইফের একটি অংশে ভার্ব 1 থাকলে আরেকটি অংশে উইল প্লাস ভার্ব 1। সেকেন্ড কন্ডিশনে ইফের একটি অংশে ভার্ব 2 থাকলে অন্য অংশে উড প্লাস ভার্ব 1। ইফে থার্ড কন্ডিশনে ইফের একটি অংশে হ্যাড প্লাস ভার্ব 3 থাকলে অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্ব 3 হবে। তাহলে আমাদের পুরো স্ট্রাকচার এত কষ্ট করে মুখস্থ করার কোনো দরকার নেই। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, এটা অনেকটা কনফিউজিং হয়ে যায়। সো আমরা মনে রাখবো সাবজেক্ট অবজেক্ট আগে পড়ে থাকবে, শুধু ভার্বগুলো আমরা যদি খেয়াল রাখি তাহলেই চলবে। তো ফার্স্ট কন্ডিশনে যদি ভার্ব 1 থাকে তাহলে পরবর্তী অংশে আমরা উইল প্লাস ভার্ব 1 লিখতে পারি।
সেকেন্ড কন্ডিশনে যদি ভার্ব টু থাকে তাহলে পরবর্তী অংশে আমরা উড প্লাস ভার্ব ওয়ান লিখতে পারি। থার্ড কন্ডিশনে প্রথম অংশে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে পরবর্তী অংশে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি লিখতে পারি। চতুর্থ যে স্ট্রাকচারটি আমি লিখেছি তোমাদের জন্য সেটি হলো জিরো কন্ডিশন। হোয়াট ডাজ জিরো কন্ডিশন মিন? অ্যাকচুয়ালি জিরো কন্ডিশনের উভয় অংশেই ভার্ব ওয়ান থাকবে। উভয় অংশেই কি থাকবে? V1 or ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি যদি তোমাদের বিস্তারিত প্রতিটি কন্ডিশন আলাদা করে বুঝাতে চাই তাহলে এরূপ দাঁড়ায়। ফার্স্ট কন্ডিশন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট যদি হয় এক অংশে তাহলে পরবর্তী অংশে কি করব আমরা? সাবজেক্টের সাথে উইল, ক্যান, মে থেকে যে কোনো একটি দিব, তারপরে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। উদাহরণ দেয়া আছে নিচে, লক্ষ্য করো। ইফের একটি অংশে ইফ প্লাস সাবজেক্ট হি, ভার্ব ওয়ান হচ্ছে ইনভাইটস। লুক এট দিস, থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে অতিরিক্ত এস বাই এস যোগ করতে হয়। অবজেক্ট হলো মি, ইফ হি ইনভাইটস মি। তাহলে পরবর্তী অংশে কি হবে? আই উইল জয়েন দ্য পার্টি। তুমি চাইলে আই ক্যান জয়েন দ্য পার্টিও লিখতে পারো, অথবা আই মে জয়েন দ্য পার্টিও লিখতে পারবে। তো আমরা উইল, ক্যান, মে থেকে যে কোনো একটি ব্যবহার করব। তাহলে ফার্স্ট কন্ডিশন কি দাঁড়ায়? ইফ এর একটি অংশে ভার্ব ওয়ান থাকলে পরবর্তী অংশে আমরা উইল, ক্যান, মে থেকে যে কোনো একটি নিয়ে ভার্ব ওয়ান দিব। উদাহরণে, ইফ হি ইনভাইটস মি, এখানে ইনভাইটস ভার্ব ওয়ান, এই জন্য আমরা এই তিনটি থেকে যে কোনো একটি, অর্থাৎ আমরা যদি শুধু লিখি আই উইল জয়েন দ্য পার্টি তাহলেই আমাদের হয়ে গেল। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট যদি প্রথম অংশে থাকে তাহলে পরবর্তী অংশ কমপ্লিট করতে আমাদের সাবজেক্টের পর উড, কুড, মাইট থেকে যে কোনো একটি নিয়ে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট দিতে হবে। উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, ইফ হি ইনভাইটেড মি, লুক এট দিস, ইনভাইটেড, এটা হচ্ছে V2। যদি ইফের একটি অংশে V2 থাকে তাহলে আমরা কি করব? উড, কুড, মাইট থেকে যে কোনো একটি নেব। সো আমি চাইলে লিখতে পারি আই উড জয়েন দ্য পার্টি। ইফের একটি অংশে ভার্ব টু থাকলে অন্য অংশে উড, কুড, মাইট থেকে যে কোনো একটি নিয়ে আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। সেকেন্ড কন্ডিশনের আরেকটি রূপ হচ্ছে আনরিয়েল পাস্ট। আমি এখানে লিখে রেখেছি সেকেন্ড। কেউ কেউ এটাকে আবার ইমাজিনারি সেন্টেন্সও বলে থাকে, ইমাজিনারি পাস্ট বলে থাকে অ্যাকচুয়ালি। স্ট্রাকচারটি হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, ওয়ারটা আমরা ভার্ব টু বলবো এখানে, প্লাস অবজেক্ট না লিখে আমি এখানে কমপ্লিমেন্ট লিখেছি। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি? অর্থাৎ কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হলো যখন সাবজেক্ট এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট একই ব্যক্তিকে নির্দেশ করে তখন সেটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়ে যায়। হোয়াটএভার, আমি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব অন্য কোনো দিন। তো ইফের একটা অংশে যদি V2 থাকে, যেটাকে আমরা আনরিয়েল পাস্ট বলে থাকি, তাহলে পরবর্তী অংশে ঠিক উড, কুড, মাইট থেকে যে কোনো একটি নিয়ে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট লিখতে হবে। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, এটা হচ্ছে গিয়ে ইমাজিনারি সেন্টেন্স আর আনরিয়েল পাস্ট। ইফ আই ওয়ার এ বার্ড, পরবর্তী অংশে আমি লিখব আই উড ফ্লাই টু ইউ। আমি তোমরা চাইলে লিখতে পারো আই কুড ফ্লাই টু ইউ অথবা আই মাইট ফ্লাই টু ইউ, যে কোনো একটি লিখলেই হবে। সো আমি আরেকবার বলবো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে পরবর্তী অংশে সেকেন্ড কন্ডিশনের মতোই আমরা কি করব? উড, কুড, মাইট থেকে যে কোনো একটি নিয়ে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট দিয়ে দেব। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু ইউ।
থার্ড কন্ডিশনের এক অংশে কি থাকবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে। তাহলে অন্য অংশে কি হবে, উড কুড মাইট থেকে যে কোনো একটি নিয়ে হ্যাভ প্লাস ভার্ব থ্রি দিতে হবে, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি হবে। উদাহরণ, ইফ হি হ্যাড ইনভাইটেড মি, হ্যাড প্লাস ভি থ্রি। তো ইফের একটা অংশে যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে আমরা কি করতে পারি, চাইলে লিখতে পারি আই উড হ্যাভ জয়েন্ড দ্য পার্টি। চাইলে আমরা এইও লিখতে পারি আই কুড হ্যাভ জয়েন্ড দ্য পার্টি, অথবা আই মাইট হ্যাভ জয়েন্ড দ্য পার্টি। এই তিনটি থেকে যে কোনো একটি লিখলেই হবে। তাহলে থার্ড কন্ডিশনটি কি দাঁড়ালো, ইফের একটি অংশে যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে তাহলে অপর অংশে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি আর ভার্ব থ্রি হবে। থার্ড কন্ডিশনের আরেকটি রূপ স্টুডেন্ট প্রশ্নে দেখলে অনেক সময় কনফিউজড হয়ে যায়, সেই রূপটিও আমি তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে। অর্থাৎ এটিও থার্ড কন্ডিশন, বাট রূপটি এমন হবে ইফ না থেকে ইফের জায়গায় হ্যাড থাকবে। আর স্ট্রাকচারটি হলো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে পরবর্তী অংশে থার্ড কন্ডিশনের ন্যায় সাবজেক্টের পর উড কুড মাইট থেকে যে কোনো একটি নিয়ে হ্যাভ প্লাস ভার্ব থ্রি দিতে হবে। উদাহরণ, এখানে কিন্তু ইফ নেই, ইফের জায়গায় চলে আসছে হ্যাড। হ্যাড হি ইনভাইটেড মি, লুক এট দিস, হ্যাড সাবজেক্ট হি, ভি থ্রি হলো ইনভাইটেড, অবজেক্ট হলো মি। যদি এমনও থাকে তখনও এটি থার্ড কন্ডিশনে আমরা বলবো। তো পরবর্তী অংশে আমরা কি লিখতে পারবো, আই উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ জয়েন্ড দ্য পার্টি। লাস্ট যেই কন্ডিশনাল সেন্টেন্স, সেই কন্ডিশনাল সেন্টেন্সটি হলো জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন আমরা কখন ব্যবহার করব? জিরো কন্ডিশন অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ট্রুথ আর সায়েন্টিফিক টুলসের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, অর্থাৎ চিরন্তন সত্য বাক্য অথবা বৈজ্ঞানিক যন্ত্রপাতির ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশন ব্যবহার করব। আর জিরো কন্ডিশনের দুই অংশেই থাকবে কি, ভি ওয়ান, সাবজেক্ট অবজেক্ট দুইটা অংশেই কমন, সো এই জন্য আমি বললাম না। তাহলে ইফের একটি অংশে যদি ভি ওয়ান থাকে ইফের অন্য অংশেও ভি ওয়ান হবে, আর তখন সেটি হলো জিরো কন্ডিশন। উদাহরণ যদি লক্ষ্য করি, ইফ ইউ হিট আইস, হিট এখানে ভি ওয়ান। যদি তুমি বরফকে কি দাও, তাপ দাও, ইট মেল্টস, এটা কি করে, গলে যায়। তাহলে মেল্টের সাথে কি মনোযোগ দিয়ে দেখতে হবে, মেল্ট হচ্ছে ভি ওয়ান, তার সাথে অতিরিক্ত এস যোগ করা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে, দুইটা অংশেই কিন্তু ভি ওয়ান। অর্থাৎ ইফের একটি অংশে ভি ওয়ান থাকলে অপর অংশটিতেও ভি ওয়ান হতে পারে এবং তখন সেটি হয়ে যাবে জিরো কন্ডিশন। আর জিরো কন্ডিশনটা আমরা ব্যবহার করব ইউনিভার্সাল ট্রুথ আর সায়েন্টিফিক টুলসের ক্ষেত্রে। ইফ ইউ হিট আইস ইট মেল্টস, এখানে হিটও ভার্ব ওয়ান, মেল্টসও ভার্ব ওয়ান। আরেকটি উদাহরণ আমি তোমাদের আরও ভালো করে বোঝার জন্য তুলে ধরেছি, ইফ ইউ মিক্স হাইড্রোজেন উইথ অক্সিজেন, মিক্স, এখানে মিক্স হচ্ছে ভার্ব ওয়ান। যদি তুমি কি করো, অক্সিজেনের সাথে হাইড্রোজেন মেশাও তাহলে কি হবে, ইট টার্নস ইনটু ওয়াটার, টার্নস হচ্ছে ভার্ব ওয়ান। এটা কিসে রূপান্তরিত হবে, পানিতে রূপান্তরিত হবে। সো আমি আশা করি তোমাদের জিরো কন্ডিশনটা এখন ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ এখন থেকে। আর জিরো কন্ডিশনটা অবশ্যই আমরা কখন ব্যবহার করব, যখন চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্ষেত্রে আমরা এই জিরো কন্ডিশনটা ব্যবহার করব।